নমস্কার বন্ধুরা, গুজরাট ভ্রমণের ষষ্ঠ পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগত। আগের পর্বে তোমাদের আমি সোমনাথ এবং তার পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখিয়েছিলাম। এই পর্বে আমি রওনা দিয়েছি সোমনাথ থেকে দিউয়ের উদ্দেশ্যে। ভারতবর্ষে পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে এই কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিউ। একসময় এই দিউ ছিল পর্তুগিজদের শাসনে। 1961 সালে তা ভারতে অন্তর্ভুক্ত হয়। ভারতবর্ষে যে 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে দমন ও দিউ হচ্ছে অন্যতম। সব থেকে মজার ব্যাপার হলো দমন ও দিউয়ের কিন্তু ভৌগোলিক দিক থেকে দূরত্ব প্রায় 656 কিলোমিটার মতন। দিউ একটি খুবই ছোট শহর, মাত্র 21,000 লোকের বাস এখানে। এখানকার মানুষজন অনেকেই পর্তুগাল। এদের প্রধান জীবিকা হলো হোটেল ও গাড়ির ব্যবসা এবং মাছ ধরা। বেশিরভাগ মানুষই এই শহরের বাইরে থাকেন। গুজরাটে নিরামিষভোজী মানুষ বেশি, কিন্তু এখানে সকলেই কিন্তু আমিষভোজী। সড়ক পথে এবং রেলপথে দুটি ব্যবস্থাপনার মাধ্যমেই আপনারা দিউ শহরে এসে পৌঁছাতে পারবেন। সোমনাথ থেকে দিউয়ের দূরত্ব 85 কিলোমিটার, সময় লাগে ঘন্টা 2 মতন। দিউ শহরে আজকে আপনাদের ঘুরে দেখাবো দিউ ফোর্ট, গঙ্গেশ্বর মহাদেব মন্দির, সেন্ট পলস চার্চ এবং কিছু কিছু জায়গা আছে যেটি আন্ডার কনস্ট্রাকশন এবং অন্য কোনো কারণে বন্ধ, তাই সেই সব জায়গাগুলো নিয়ে যেতে পারবো না। যেমন রয়েছে নয়ডা কেভস, প্রায় 10টা গুহা একসাথে আমরা আসার সময় দেখলাম। এই জায়গাটা খুব সুন্দর পরিবেশ, কিন্তু বর্তমানে এটি বন্ধ রয়েছে। দিউ শহরে প্রথমে আপনাদের নিয়ে যাব দিউ থেকে 3 কিলোমিটার দূরে পাদুম গ্রাম। এখানে রয়েছে গঙ্গেশ্বর মহাদেব মন্দির। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এই মন্দির কয়েক হাজার বছরের পুরনো। ড্রাইভার দাদা আমাদের গাড়িটি পার্কিং এ রেখে দিলেন এবং পার্কিং থেকে নেমে মন্দিরে যেতে হয়। এই যে সামনে তোরণটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব মন্দিরের তোরণ। এখান থেকেও আরো 5 মিনিট হেঁটে তারপর মন্দির। আর এই মন্দিরে যাওয়ার সময় দেখলাম রাস্তার ধারে ফুল, বেলপাতা, নারকেল, পুজোর সামগ্রী সব বিক্রি হচ্ছে। তারপরে আমরা সেগুলো সেখান থেকে নিয়ে গেলাম গঙ্গেশ্বর মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে প্রবেশ করতে গেলে সিঁড়ি ভেঙে কিছুটা নেমে যেতে হয় সমুদ্রের কাছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে প্রথমেই চোখে পড়বে নন্দী মহারাজের মূর্তি, তারপরে পড়বে দেবী পার্বতীর ছবি। এই মন্দির আসলে আরব সাগরের ধারে পাহাড়ের একটি গুহা। এখানে রয়েছে ছোট বড় 5টি শিবলিঙ্গ। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসের সময় এই শিবলিঙ্গগুলোকে প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এখানেই নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পঞ্চপাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন, এমনটাই কথিত রয়েছে। সেই পঞ্চপাণ্ডবরাই এখানে শিবলিঙ্গগুলোকে পুজো করতেন বলে স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস। সমুদ্রের ঢেউ এসে ক্ষণে ক্ষণেই শিবলিঙ্গগুলোকে সিক্ত করিয়ে দিয়ে যাচ্ছে। একের পর এক ঢেউ এসে গুহায় আছড়ে পড়ে আর শিবলিঙ্গগুলোকে ধুয়ে ফিরে যায়। জোয়ারের সময় লিঙ্গগুলো কিন্তু থাকে জলের তলায়, সেই সময় এগুলো পুজো দেওয়া যায় না, পুজো করতে হয় ভাটার সময়। এই মন্দিরে কোনো পুরোহিত নেই, ভক্তরা নিজেরাই পুজো করেন। আর পুজোর নৈবেদ্য জোয়ারের সময় চলে যায় কিন্তু সমুদ্রের গর্ভে। পুজোর নৈবেদ্য এখানে কিন্তু
সামনেই বিক্রি হয়, সেখান থেকে চাইলে বেল, ফুলপাতা, নারকেল কিনে নিতে পারেন। ভক্তদের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত। তারপরে আমরা গেলাম সেন্ট পলস চার্চে। সেন্ট পলস চার্চ হলো ডিউয়ের সবথেকে প্রাচীন চার্চ। পর্তুগিজদের দ্বারা এই চার্চ শুরু হয় 1601 খ্রিস্টাব্দে এবং সম্পন্ন হয় 1610 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে যতগুলো পুরনো গির্জা রয়েছে তার মধ্যে এই চার্চ কিন্তু অন্যতম। এরপরে আমরা গেলাম ডিউ ফোর্টে। এই ফোর্টে ঢুকতে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। পর্তুগিজদের দ্বারা নির্মিত এই দুর্গ পর্তুগিজ ইতিহাসের এক অধ্যায় বলা যায়, যে অধ্যায় পর্তুগিজরা ভারতবর্ষে ফেলে গিয়েছিল। পর্তুগিজরা প্রায় 424 বছর ভারতবর্ষে ছিল, যা কিনা পৃথিবীর ঔপনিবেশিক শাসনের ইতিহাসে এক দীর্ঘতম শাসনকাল, আর তারই প্রমাণ ডিউয়ের এই বিশাল দুর্গ। গঠনশৈলীতে পর্তুগিজ স্থাপত্যের ছাপ খুবই স্পষ্ট। গত 450 বছরেও আরব সাগরের নোনা জল এই দুর্গের খুব বিশেষ একটা ক্ষতি করতে পারেনি। আজও লাইট হাউসে লাইট জ্বালানোর ব্যবস্থা আছে। দুর্গের চারিদিকে ডিউ কর্তৃপক্ষের যত্নের ছাপও স্পষ্ট বোঝা যায়। ডিউয়ে পর্তুগিজদের তৈরি এই দুর্গ প্রায় লোকচক্ষুর আড়ালেই ছিল, কিন্তু যখন পর্তুগাল সরকার পর্তুগালের বাইরে পর্তুগিজদের তৈরি 7টা আশ্চর্যের একটি লিস্ট তৈরি করেছিল, সেই লিস্টে ডিউয়ের এই দুর্গটি ছিল। সেই সময়ে পর্তুগাল তথা বিশ্বের মানুষের কাছে ডিউয়ের এই দুর্গটি গুরুত্ব পায়, নজরে আসে ও বিশ্বের ট্যুরিজম ম্যাপে এই দুর্গে মর্যাদাপূর্ণ একটি স্থান হয়ে যায়। দুর্গতে ঢুকে ডান দিকে যে সাদা রঙের বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো এই দুর্গের জেল। ডান হাতে জেলটিকে ফেলে রেখে আরো কিছুটা এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম একটি জায়গায় ফলকে পর্তুগিজের এই তৈরি করা দুর্গের সম্বন্ধে কি লেখা রয়েছে সেটিকে প্রথমে একটু দেখে নিলাম। তারপরে আমরা বাঁ দিক দিয়ে রওনা দিলাম দুর্গের আরেক প্রান্তের উদ্দেশ্যে।
পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটাতে 1961 সালে 19শে ডিসেম্বর ভারত সরকার অপারেশন বিজয় চালু করেছিলেন এবং পর্তুগিজদের থেকে ডিউ শহর অন্তর্ভুক্ত করেছিলেন ভারতে এবং ভারতের একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের সূচনা ঘটেছিল। দুর্গের ভেতরে হাঁটতে হাঁটতে একটি ঘর আবিষ্কার করলাম, যে ঘরের মধ্যে রয়েছে অজস্র কামান। হয়তো এই কামানগুলি সেই সময়কার পর্তুগিজদের রক্ষণাবেক্ষণ করার জন্য এবং দুর্গের রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবহার করা হতো। এত বছরের পুরনো ইতিহাসকে চাক্ষুষ করতে পেরে নিজেকে একদম ধন্য মনে হচ্ছিল। পর্তুগিজ সময়কার এরকম কামান কিন্তু দুর্গের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই কামানগুলো এখনো এইভাবে অক্ষত অবস্থায় দেখে এইটুকু তো বোঝাই যাচ্ছে যে এখানকার গভর্নমেন্ট যথেষ্ট যত্ন সহকারে কিন্তু এই ইতিহাসগুলোকে ধরে রেখেছে। অস্ত্রাগার থেকে বেরিয়ে অপর প্রান্তে দেখলাম একটি গির্জা রয়েছে। এই গির্জায় সেই সময় পর্তুগিজরা প্রার্থনা করতেন। বর্তমানে গির্জাটি একটি ভগ্নপ্রায় অংশবিশেষ হয়ে পড়ে রয়েছে, কিন্তু ইতিহাস বহন করে সে চলেছে। গির্জা ঢোকার মুখে একটি গেট আছে, সেটিতে তালা লাগানো, তাই ভেতরে প্রবেশ করা গেল না। আর এইরকম ভগ্নাবশেষে না প্রবেশ করাই আমার মতে ভালো, কারণ অনেক রকম বিষাক্ত জিনিস থাকতে পারে। তাই সেইটি সামনে থেকে দেখে আমরা রওনা দিলাম অপর প্রান্তে গির্জার প্রাচীরের দিকে। এই পাঁচিলটির অপর প্রান্তেই কিন্তু আরব সাগর, আর দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে পরপর এখানে কামান রাখা রয়েছে। এরকম বহু কামান এই দুর্গের চারিদিকে রক্ষার জন্য পর্তুগিজরা সেই সময় ব্যবহার করেছিলেন। সেই ইতিহাসকেই সাক্ষী করে চলেছি আমরা আর আমার সঙ্গে আপনারা। আর এই ডিউ ফোর্ট দেখার পর আমরা রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য শাসনগীরের উদ্দেশ্যে। আমরা কিন্তু এক রাত্রি ডিউতে থাকবো বলে ভেবেছিলাম, কিন্তু সেই সময় ডিউতে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা অর্গানাইজ করা হয়েছিল। তার জন্য ডিউয়ের বেশিরভাগ বড় হোটেলগুলো সবটাই ডিউ গভর্নমেন্ট নিয়ে নিয়েছিলেন। সেই জন্য আমরা আর ডিউতে রাত্রিবাস করতে পারিনি। ডিউতে ছোট বড় মাঝারি অনেক রকমেরই হোটেল আছে, আপনারা চাইলে যদি থাকতে চান সেই রকম আপনাদের পছন্দ মতন হোটেল নিয়ে থাকতে পারেন। আমরা রাত্রেবেলা ফিরে গিয়েছিলাম শাসনগীরে। পরবর্তী পর্বে আপনাদের ঘুরে দেখাবো শাসনগীর, কিভাবে বুকিং করবেন, কি করবেন, সবটাই থাকবে পরবর্তী পর্বে। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তাহলে দেখা হবে আবার পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।